নমস্কার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ। আজকে উচ্চ মাধ্যমিক সংস্কৃত চতুর্থ সেমিস্টার সিলেবাস থেকে একটি মাত্র কবিতা বনেচর ভাষণম থেকে বাংলা ভাষায় তোমাদের যে দুটি প্রশ্নের উত্তর করতে হবে, সেই 2 নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আজকে উপস্থিত হয়েছি। তোমরা যদি আজকের এই ভিডিও ভালো করে দেখো তাহলে এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। আজকের এই ভিডিওর মধ্যে যে প্রশ্নোত্তরগুলো আমি তুলে ধরেছি সেখানে কিন্তু অনেকগুলো রেফারেন্স বইয়ের মিলিত সম্ভার। কি কি আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, সংস্কৃত সাহিত্য দধীতি যেটা টেক্সট বুক, এখান থেকে প্রশ্ন নেওয়া হয়েছে। তারপর সংস্কৃত বিচিত্রা রায় মার্টিন, এখান থেকে নেওয়া হয়েছে। তারপর উচ্চ মাধ্যমিক সংস্কৃত নির্দেশিকা, এখান থেকে চয়েস করা হয়েছে। তারপর সংস্কৃত শিক্ষক, এখান থেকে নেওয়া হয়েছে। তারপর সংস্কৃত চন্দ্রিকা। দেখো, এতগুলো বইয়ের থেকে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে নেওয়া হয়েছে এবং সংখ্যাও অনেক কম, তোমরা সহজে কমপ্লিট করতে পারবে। এবং আমি বলবো তোমরা আর দেরি না করে তাড়াতাড়ি এটা তোমরা কমপ্লিট করে ফেলো এবং সামনে পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিয়ে নাও। তো আমি বলবো, যারা এখনো তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে। আর কথা না বাড়িয়ে এবার সরাসরি প্রশ্নোত্তর পর্বে যাওয়া যাক। দেখো, কবিতা বনেচর ভাষণম, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, আর প্রতিটি প্রশ্নের মান হলো 2। দেখো, প্রথম প্রশ্ন, বনেচর ভাষণম পাঠ্যটি কোথা থেকে নেওয়া হয়েছে? গ্রন্থটি কোন জাতীয়? উত্তর, বনেচর ভাষণম পাঠ্যটি মহাকবি ভারবী রচিত কিরাতার্জুনীয়ম নামক মহাকাব্যের বনেচরা গমনম নামক প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে। গ্রন্থটি মহাকাব্য জাতীয়। 2 নম্বর প্রশ্ন, কিরাতার্জুনীয়ম পাঠ্যটির লেখককে, তার অপর নাম কি? উত্তর, কিরাতার্জুনীয়ম পাঠ্যটির লেখক হলেন মহাকবি ভারবী, তার অপর নাম হল দামোদর। 3 নম্বর, কিরাতার্জুনীয়ম এর ভাগগুলি কি নামে পরিচিত? পাঠ্যটি কোন ভাগের অন্তর্গত? উত্তর, কিরাতার্জুনীয়ম এর ভাগগুলি স্বর্গ নামে পরিচিত। পাঠ্যটি বনেচরা গমনম নামক প্রথম সর্গের অন্তর্গত। 4 নম্বর, বনেচর ভাষণম পদ্যে বনেচর নিয়োগের কারণ কি? উত্তর, বনেচর ভাষণম পদ্যে বনেচর নিয়োগের কারণ হল দুর্যোধন কেমনভাবে রাজ্য চালাচ্ছেন তা গোপনে জানতে যুধিষ্ঠির বনেচরকে নিয়োগ করেছিলেন। 5, ন বিব্বথে তস্য মন কার সম্পর্কে বলা হয়েছে এবং কেন? উত্তর, ন বিব্বথে তস্য মন বনেচর সম্পর্কে একথা বলা হয়েছে। বনেচর যথার্থ হিতৈষী, তাই অপ্রিয় হলেও হিতকর বাক্য বলতে তার মন ব্যথিত হয়নি। 6 নম্বর, দুর্যোধনের সাম ও দান নীতি কেমন ছিল? উত্তর, দুর্যোধনের সাম ও দান বর্জিত ছিল না, আবার তার দান কখনোই সমাদর বর্জিত ছিল না। তবে যথার্থ গুণ বিচার করেই তিনি প্রজাদের সমাদর করতেন। 7 নম্বর, কিরাতার্জুনীয়ম মহাকাব্যের 2জন টিকাকার এবং তাদের টিকাগুলির নাম লেখো। উত্তর, কিরাতার্জুনীয়ম মহাকাব্যের 2জন টিকাকার এবং তাদের টিকাগুলির নাম হল মল্লীনাথের ঘণ্টাপথ ও চিত্রভানুর শব্দচন্দ্রিকা। 8 নম্বর, দেখো, কিরাতার্জুনীয়ম এর সর্বপ্রসিদ্ধ টিকা কোনটি? কে রচনা করেছিলেন? এর আগেও 2টি টিকার নাম বলা হয়েছে, 2জন টিকাকারের নামও বলা হয়েছে 7 নম্বরে, কিন্তু 8 নম্বর প্রশ্নে বলা হলো যে কিরাতার্জুনীয়মের সর্বপ্রসিদ্ধ টিকা কোনটি। এখানে উত্তরে বলা হবে, এভাবে বলতে হবে, কিরাতার্জুনীয়ম এর সর্বপ্রসিদ্ধ টিকা হলো ঘণ্টাপথ, মল্লীনাথ রচনা করেছিলেন। 9 নম্বর, কৃত প্রণামস্য কে কাকে প্রণাম করেছে? উত্তর, কৃত প্রণামস্য এখানে বনেচর যুধিষ্ঠিরকে প্রণাম করেছে। তারপর 10 নম্বরে যাচ্ছি। 10 নম্বর, দেখো,
নারিকেল ফলসমৃতং বচো ভারবে ব্যাখ্যা করো। উত্তর, নারিকেল ফলের বহিরাবরণ কর্কশ কঠিন, কিন্তু ভিতরে সুমধুর জল ও শ্বাস থাকে। ভারবীর কবিতাও সেই নারিকেল ফলের মতো, বাইরে অন্যয় সন্ধি ও সমাসের কঠিন আবরণে ঢাকা। এই আবরণ ভেঙে ফেললে ভেতরে আছে সুন্দর অর্থের সম্ভার। 11 নম্বর, রাজলক্ষ্মী প্রতিষ্ঠার উপায় কি? উত্তর, রাজলক্ষ্মী প্রতিষ্ঠার উপায় হলো প্রজাদের প্রতি ব্যবহার, অর্থাৎ সহানুভূতিশীল ব্যবহার। 12, সৎ সেবকের কি করা উচিত? উত্তর, সৎ সেবকের উচিত রাজাকে কখনো বঞ্চনা না করা, অর্থাৎ যথাযথ উপদেশ দেওয়া। এরপর 13 নম্বরে যাচ্ছি। 13 নম্বর, রাজা ও অমাত্য সহমত হলে কি হয়? উত্তর, রাজা ও অমাত্য সহমত হলে সমস্ত সম্পদ রাজ্যের প্রতি উপযোগী ও অনুকূল হয়। 14, আদর্শ রাজার গুণগুলি লেখো। উত্তর, আদর্শ রাজার গুণ হলো তিনি হিতৈষীদের কাছ থেকে সদুপদেশ শোনেন, ব্যবহারের সঙ্গে দান করেন, দানের সঙ্গে সমাদর করেন, সমাদর করলে গুণ অনুসারে করেন, অপাত্রে সমাদর করেন না। 15 নম্বর, হিত ও মনোহারী বাক্য জগতে দুর্লভ কেন? উত্তর, হিত ও মনোহারী বাক্য জগতে দুর্লভ কারণ প্রায়শই হিতকর বাক্য মনোরঞ্জক হয় না, বা মনোরঞ্জক বাক্য হিতকর হয় না। তারপর আমরা 16 নম্বরে যাচ্ছি। 16 নম্বর, বনেচর কেন যুধিষ্ঠিরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল? উত্তর, বনেচর জানত যে হিতকর বাক্য অনেক সময় রাজা যুধিষ্ঠিরের মনোরঞ্জক নাও হতে পারে, আর একজন হিতকারী বন্ধু হিসেবে সে হিতকর বাক্যই বলবে, সেটা অপ্রিয় হলেও কিছু করার নেই। তাই বনেচর যুধিষ্ঠিরের কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। 17 নম্বর, দুর্যোধন কিভাবে যশ বিস্তার করেছেন? উত্তর, রাজোচিত গুণ হল জিগীষা, অর্থাৎ জয় করার ইচ্ছা। দুর্যোধন যুধিষ্ঠিরকে সুশাসনের দ্বারা জয় করতে চাইছেন। এছাড়া সুশাসনের দ্বারাও দুর্যোধন যশ বিস্তার করছেন। 18 নম্বর, ত্রিগণ কি? কে ত্রিগণের যথাযথ সেবা করছে? উত্তর, ধর্ম অর্থ কাম এই তিনটি একত্রে হলো ত্রিগণ। দুর্যোধন ত্রিগণের যথাযথ সেবা করছে। এরপর 19 নম্বরে যাচ্ছি। 19 নম্বর, মহৌ যশ ও মানধনা পদ দুটির অর্থ লেখো। উত্তর, মহৌ যশ মানে মহাবলশালীরা, আর মানধনা মানে কুলশীলাভিমানীরা। 20 নম্বর, অশক্ত মারা ধয়ত কে বলেছেন কার সম্পর্কে? উত্তর, অশক্ত মারা ধয়ত বনেচর রাজা দুর্যোধন সম্পর্কে এই বাক্যটি বলেছেন। 21 নম্বর, দুর্যোধন যুধিষ্ঠিরকে জয় করতে চান কেন? উত্তর, কারণ রাজ্যের প্রজাগণ হিত সর্বস্ব যুধিষ্ঠিরের গুণমুগ্ধ, তাই দুর্যোধন দয়া দাক্ষিণ্যাদি গুণের দ্বারা যুধিষ্ঠিরকে জয় করতে চান। তারপর 22 নম্বর, কে কাকে জয় করবার ইচ্ছায় গুণ সম্পদের দ্বারা বিমল কীর্তি বিস্তার করছেন? উত্তর, দুর্যোধন যুধিষ্ঠিরকে জয় করার ইচ্ছায় গুণ সম্পদের দ্বারা বিমল কীর্তি বিস্তার করছেন। এরপর 23 নম্বরে যাচ্ছি। 23 নম্বর, কারা সংহত নয় তারা কেমন? উত্তর, ধনুর্ধরেরা সংহত নয়, তারা মহাবলশালী, কুলশীলাভিমানী, অর্থপরিপুষ্ট, যুদ্ধে কীর্তিমান এবং অবশ্যই পরস্পর অবিরোধী। তারপর 24 নম্বর, বনেচর অন্তিম শ্লোকে যুধিষ্ঠিরকে কি জয় করতে বলেছিল? উত্তর, বনেচর অন্তিম শ্লোকে যুধিষ্ঠিরকে বলেছিল যে তিনি যেন কপট দুর্যোধনের প্রতি যথাযোগ্য প্রতিবিধান
করতে উদ্যোগী হন। 25 নম্বর, প্রভুর অনুজীবীদের কিরূপ আচরণ কর্তব্য? উত্তর, যেহেতু রাজা চরেদের সাহায্যেই স্বরাষ্ট্র ও পররাষ্ট্র বিষয়ক তথ্যগুলি জানতে পারেন এবং তদনুসারে কর্মপন্থা নির্ধারণ করেন, তাই প্রভুর কাজে নিযুক্ত ভৃত্যদের মনোহারী মিথ্যে ভাষণে কখনোই প্রভুকে বঞ্চনা করা উচিত নয়, সত্য কথাই বলা উচিত। এরপর 26 নম্বরে যাচ্ছি। 26 নম্বর দেখো, কি ধরনের সখা এবং কি ধরনের প্রভু নিন্দনীয়? উত্তর, যে সখা বা মন্ত্রী রাজাকে সৎ পরামর্শ দেন না তিনি নিন্দনীয়। আবার যে প্রভু বা রাজা হিতৈষীর কথা শোনেন না তিনিও নিন্দনীয়। 27 নম্বরে কি বলা হয়েছে দেখো, কিরাতার্জুনীয়ম কথাটির অর্থ কি? উত্তর, কিরাত এবং অর্জুনকে কেন্দ্র করে এই কাব্য রচিত হয়েছে বলে এর নাম কিরাতার্জুনীয়ম। এখানে কিরাত হলেন ছদ্মবেশী মহাদেব। 28 নম্বর, বনবাসকালে যুধিষ্ঠির কোন বনে বাস করতেন? যুধিষ্ঠির চর হিসেবে কাকে পাঠিয়েছিলেন? উত্তর, বনবাসকালে যুধিষ্ঠির দ্বৈত বনে বাস করতেন। যুধিষ্ঠির চর হিসেবে এক বনেচরকে পাঠিয়েছিলেন। 29, কিরাতার্জুনীয় মহাকাব্যের বিষয়বস্তু কোথা থেকে গৃহীত হয়েছে? এর রচয়িতাকে? উত্তর, মহাভারতের বনপর্বকে আশ্রয় করে কিরাতার্জুনীয় মহাকাব্যটি রচিত হয়েছে। এছাড়া শিবপুরাণ থেকেও কিছু তথ্য গৃহীত হয়েছে। এর রচয়িতা হলেন মহাকবি ভারবী। এরপর আমরা 30 নম্বর কোশ্চেনে যাচ্ছি। 30 নম্বর দেখো, ভারবীর পিতা ও পুত্রের নাম লেখো। উত্তর, ভারবীর পিতার নাম হলো নারায়ণ স্বামী এবং পুত্রের নাম হলো মনোরথ। 31, কাদের চারচক্ষু বলা হয়, কেন বলা হয়? উত্তর, চরেরাই যাদের চক্ষু স্বরূপ তারা হলেন চারচক্ষু, অর্থাৎ রাজাদেরকে চারচক্ষু বলা হয়। যেহেতু রাজারা চরেদের মাধ্যমেই স্বরাষ্ট্র ও পররাষ্ট্রের সমস্ত নিগূঢ় তত্ত্ব জেনে থাকেন এবং কর্মপন্থা নির্ণয় করেন, তাই রাজারাই হলেন চারচক্ষু। 32 নম্বর, দুর্যোধনের ধনুর্ধরগণ কেমন ছিলেন? উত্তর, দুর্যোধনের ধনুর্ধরগণ ছিলেন মহাবলশালী, আত্মমর্যাদা সম্পন্ন, ধনের দ্বারা সম্মানিত এবং যুদ্ধে কীর্তিশালী। তাদের কারোর মধ্যে স্বার্থের সম্পর্ক নেই এবং বিরোধও নেই। তো বন্ধুরা, আজকে বনেচর ভাষণম থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসবে এবং টেক্সট বুকেও যে প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলো আমি তোমাদের এখানে তুলে ধরেছি। তোমরা নিঃসন্দেহে এটি কমপ্লিট করো, এখান থেকেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে আশা রাখি। আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।